লড়াইয়ের ময়দানে চেঙ্গিস খান থেকে শুরু করে যে খান শাসক বংশের পতন হয়েছিল, তার ষষ্ঠ শাসক কুবলাই খান ছিলেন সবচাইতে প্রতাপশালী। তার সাম্রাজ্য ছিল সবচাইতে বড়, সবচাইতে বেশি সংখ্যক লোক ছিল তার শাসনের অধীন, এবং দুনিয়ার অতীত দিনের অথবা বর্তমানের যে কোনো শাসকের চাইতে বেশি অর্থ সম্পদের মালিক ছিলেন তিনি। এটা অবশ্য স্বাভাবিক যে তার প্রতি ঈর্ষাতুর প্রতিদ্বন্দ্বীর অস্তিত্বও ছিল। কুবলাই খান শাহী মসনদে বসার আগে ছিলেন মঙ্গল সেনাবাহিনীর কর্মচারী। যুদ্ধের ময়দানে ও সামরিক নৈপুণ্যের দিক দিয়ে তিনি যথেষ্ট শৌর্য সাহসের পরিচয় দিয়েছিলেন। মঙ্গল বাহিনীর সিপাহসালার হিসেবে তিনি ছিলেন সবচাইতে বেশি যোগ্যতা ও সাফল্যের অধিকারী। তখন বহু বছর ধরে তিনি নিজে যাননি যুদ্ধের ময়দানে। যুদ্ধ অভিযানের ভার দেওয়া হয়েছিল তার পুত্রদের ও সিপাহসালাদের উপর। কিন্তু মার্কো যখন খানের দরবারে ছিলেন, তখন বাধল এক তুমুল যুদ্ধ। এবারে খান নিজে চালনা করলেন সেনাবাহিনী এবং অংশগ্রহণ করলেন সেই ভীষণ যুদ্ধে। খানের সেনাবাহিনী ছিল প্রবল, শক্তিমান। প্রত্যেকটি এলাকায় এমন সব নেতা ছিল যারা ছিল খানের প্রতি অনুগত। বিজিত চীনারা মঙ্গল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠতে পারে এমন বিপদ সম্ভাবনাও লেগেছিল সব সময়ই। সুতরাং খান কাছে ও দূরে সব জায়গায়ই রেখেছিলেন তার সৈন্যদল। প্রত্যেকটি বড় শহরের কয়েক মাইলের মধ্যে তাঁবু ফেলে তারা সবসময় থাকত যুদ্ধের জন্য তৈরি। প্রত্যেক 2 বছরের মধ্যে সেনাদল ও তাদের সিপাহসালারকে পরিবর্তন করা হতো। মার্কো বলেছেন, এইসব সৈন্যদের অর্ধেকও একত্র সমাবেশ করা হলে তাদের সংখ্যা হবে অনেকটা অবিশ্বাস্য। এবার খানের প্রয়োজন হয়ে পড়ল তার বেশিরভাগ সৈন্য একত্র সমাবেশ করার। খানের এক আত্মীয়ের নাম ছিল নয়ান। তাকে তিনি উত্তরে কোরিয়া, মাঞ্চুরিয়া ও মঙ্গোলিয়ার সেনাদলসমূহের সালার নিযুক্ত করেছিলেন। এতে তার অধীন হলো আরও 4 লক্ষ ঘোড়সওয়ার। নয়ান ছিল মাত্র 30 বছরের যুবক। মার্কো নিজে আরও তরুণ হলেও কঠোর মন্তব্য করে বলেছিলেন, এত বড় সেনাবাহিনীর সালার পদ পেয়ে সে তরুণ সুলভ গর্বে স্ফীত হয়ে উঠেছিল। নয়ান নিজে শাহী মসনদ অধিকার করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হল। সুদূর পশ্চিমে তুর্কিস্তানে ছিল খানের আর এক শক্তিমান আত্মীয় কায়েদু। কয়েক বছর আগে সফরের সময়ে মার্কো যখন প্রথম প্রবেশ করেছিলেন পশ্চিমে চীনে, তখন তিনি শুনেছিলেন তার কথা। খান কায়দুকে যুদ্ধে পরাজিত করেছিলেন বটে, তবু তখনও তার হাতে দিয়েছিলেন 1 লক্ষ ঘোড়সওয়ারের কর্তৃত্ব। কায়দুর আক্রোশ ছিল খানের উপর, তাই গোপনে দূত পাঠিয়ে নয়ন তার কাছে প্রস্তাব জানালো তার সাথে বিদ্রোহে যোগ দিতে। কায়দু রাজি হলো। উভয় নেতা এবার শুরু করলো সৈন্য সংগ্রহ করতে। তাদের এই বিরাট আয়োজনের খবর খানের কানে যেতে দেরি হলো না। তক্ষুনি তিনি সৈন্য পাঠালেন উত্তর ও পূর্বের পার্বত্য পথ দখল করতে। তারপর তিনি হুকুম জারি করলেন রাজধানী থেকে 10 দিনের রাস্তার মধ্যে অবস্থিত সকল সৈন্যকে দ্রুত সমাবেশ করতে। দেখতে দেখতে এসে মিলিত হলো 3,60,000 ঘোড়সওয়ার ও 1 লক্ষ পদাতিক। তাদের মধ্যে ছিল খানের ব্যক্তিগত রক্ষী বাহিনীর 12,000 ঘোড়সওয়ার, আরও ছিল তার 10,000 বাজপাখি চালক শিকারী। রক্ষী বাহিনীর কাজ ছিল সাধারণভাবে খানের প্রাসাদে। 20 দিনের মধ্যে যুদ্ধের সব আয়োজন শেষ হলো। নয়নের সাথে কায়দু এসে যোগ দেবার আগেই খান তার উপর আঘাত হানবার পরিকল্পনা করলেন। 25 দিন ধরে দিনরাত সৈন্য চালনা করে তিনি গিয়ে পৌঁছলেন নয়নের এলাকায়। মার্কো ঘোড়ায় চড়ে গেলেন সেনাবাহিনীর সাথে সাথে। অবশেষে তারা পৌঁছলেন এক পাহাড় শ্রেণীর মধ্যে। সেই পাহাড় শ্রেণী ছাড়িয়ে এক সমতল প্রান্তরে তাঁবু ফেলেছিল নয়নের সেনাবাহিনী। মঙ্গল বাহিনী সবসময় যুদ্ধ করতে চাইতো খোলা সমতল প্রান্তরে, যেখানে তাদের দ্রুতগামী ঘোড়সওয়ার দল ঘোড়া চালিয়ে দুশমনের উপর হামলা চালাতে পারে। পাহাড়ের পেছনে কুবলাই তার সৈন্যদলকে 2 দিনের জন্য বিশ্রাম করার হুকুম দিলেন। খানের আগমনের খবর নয়নের কাছে পৌঁছল না। সবগুলো পার্বত্য পথ ও সড়ক এমন কঠিনভাবে রুদ্ধ করা হয়েছিল যে কোনো বার্তাবহ বা চর সে পথে আসতে পারেনি। সৈন্যরা যখন বিশ্রাম করছিল, তখন কোনো পক্ষ জয়ী হবে জানবার জন্য খান তার জ্যোতিষীদেরকে ডেকে পাঠালেন। অবশ্যই জ্যোতিষীরা বলল যে খানই জয়ী হবেন।
সমগ্র সেনাবাহিনীর কাছে এ খুশির খবর ঘোষণা করা হলো। সৈন্যরা তাদের জয় সম্পর্কে নিশ্চিত ছিল। খুব প্রত্যুষে তারা সর্বশেষ পাহাড়টি অতিক্রম করে পৌঁছলো সমতল প্রান্তরে। এ আক্রমণ ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। নয়ান ছিল তার তাঁবুতে ঘুমিয়ে এবং তার সেনাবাহিনী ছিল এলোমেলোভাবে অবস্থিত। কোনো সন্ধানী বা অগ্রগামী দল পাহারায় ছিল না। খান যুদ্ধের ময়দানে এলেন 4 হাতির পিঠে বসানো এক প্রকাণ্ড কাঠের দুর্গে উপবিষ্ট হয়ে। হাতিগুলোর দেহ সুরক্ষিত ছিল মোটা চামড়ার আবরণ দিয়ে এবং সে চামড়া শক্ত করে হয়েছিল আগুনের তাপে। চামড়ার উপরে ছিল সোনালী কাপড়ের ঢাকনি। দুর্গের ভিতরে খানকে বেষ্টন করে বসেছিল তীরন্দাজরা। তাদের মাথার উপর উড়ছিল চন্দ্র সূর্যের চিত্র সমন্বিত রাজকীয় পতাকা। খানের সম্মুখভাগে ছিল 30 ব্যাটালিয়ন ঘোড়সওয়ার। প্রত্যেক ব্যাটালিয়নে তীর-ধনুক সহ 10,000 সৈনিক। আবার প্রত্যেক ঘোড়সওয়ার ব্যাটালিয়নের সামনে ক্ষুদ্রাকার বর্শা ও তরবারি সজ্জিত 500 পদাতিক সৈন্য। পদাতিক সৈন্যেরা এমনভাবে শিক্ষিত ছিল যে হামলার সময় তারা সরে যেত ঘোড়সওয়ারদের পশ্চাতে, আর যখন তারা দুশমনের মোকাবিলা করত তখন সামনে ঝাঁপিয়ে পড়ে বর্ষার আঘাতে হত্যা করত দুশমনদের ঘোড়াগুলোকে। খান তার সেনাবাহিনীর বাম ও ডান অংশ এমন করে প্রসারিত করে দিয়েছিলেন যাতে দুশমনরা তার পার্শ্বদেশ আক্রমণ করতে না পারে। নয়ান জেগে উঠে দ্রুত তার সৈন্যদল সজ্জিত করল। যুদ্ধের সময়ে মঙ্গলদের রীতি ছিল প্রথমে যুদ্ধের ময়দানে সৈন্যদলকে সারিবদ্ধ করা, দ্বিতীয় পর্যায়ে নানান ধরনের সিংহাধ্বনি করা, তৃতীয়ত যুদ্ধের সঙ্গীত এবং সর্বশেষে করতাল ও বড় বড় দামামা ধ্বনি। মার্কো বলেছেন, যুদ্ধের সময়কার এই বাজনার আওয়াজ বেশ বিচিত্র শোনা যায়। ভেরি নিনাদ ও করতাল ধ্বনি ছিল যুদ্ধ শুরু হবার সংকেত। ভীষণ রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়ে গেল। মার্কো যে চাক্ষুষ বিবরণ দিয়েছেন তা অত্যন্ত হৃদয়গ্রাহী। প্রত্যেক দিকে যে অসংখ্য তীর এসে পড়েছিল, হাওয়ায় তা যেন এক মেঘমালা সৃষ্টি করেছিল। অসংখ্য মানুষ ও ঘোড়া হয়েছিল ভূতলশায়ী। তাদের তীর নিঃশেষ হয়ে গেলে যুদ্ধরত দুই পক্ষ এবার বর্শা, তরবারি ও গদা নিয়ে নিকট যুদ্ধে লিপ্ত হলো। এমন ভীষণ হত্যালীলা চলল এবং মানুষ ও ঘোড়ার সব এমনি করে রাশীকৃত হলো যে এক পক্ষের অপর পক্ষের দিকে এগিয়ে যাওয়াই হলো অসম্ভব। দীর্ঘ সময় ধরে সেদিনকার জয় পরাজয় থাকলো অনিশ্চিত। ভোর থেকে দুপুর পর্যন্ত বিজয় দোদুল্যমান থাকলো দুই সেনাবাহিনীর মধ্যে। নয়ান তার লোকদের প্রতি ছিল অত্যন্ত উদার ও ক্ষমাশীল। ফলে তারা তাকে এত বেশি ভালোবাসত যে দুশমনের হামলার পিছু হটে যাওয়া চাইতে মৃত্যুবরণ করার জন্যই ছিল তারা তৈরি। অবশেষে নয়ন দেখল যে সে প্রায় শত্রুবেষ্টিত হয়ে পড়েছে। তখন সে পালিয়ে প্রাণ বাঁচাবার চেষ্টা করল, কিন্তু অল্প সময়ের মধ্যে সে বন্দী হয়ে আনীত হলো কুবলাই খানের সম্মুখে। খান তার মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। নয়নের প্রাণদণ্ড হলো এক বিচিত্র উপায়ে। তাকে একটি গালিচার উপর শুয়ে তার দেহের উপর চাপা দেওয়া হলো আরেকটি গালিচা। তারপর কয়েকজন শক্তিমান লোক গালিচা দুটি ধরে ভীষণভাবে ঝাঁকুনি দিতে লাগলো। সেই ঝাঁকুনিতেই হলো তার মৃত্যু। মার্কো জেনেছিলেন যে তাকে এমনি করে হত্যা করার একটা বিশেষ কারণ ছিল। সম্রাটের পরিবারের কোনো লোকের রক্তপাত যাতে আকাশের সূর্য ও হাওয়ার সামনেও না ঘটে, তারই জন্য এ ব্যবস্থা। নয়নের সৈন্যদের মধ্যে যারা বেঁচে ছিল তাদেরকে খানের প্রতি নতুন করে আনুগত্যের শপথ গ্রহণ করতে হয়েছিল। খানের যেসব সিপাহসালার 1,00,000 করে সৈন্য চালনা করেছিলেন তাদের প্রত্যেককে পুরস্কার দেওয়া হলো একটি করে প্রকাণ্ড স্বর্ণফলক। তাতে খচিত ছিল মহান বিধাতার ক্ষমতা ও শক্তি বলে এবং আমাদের সাম্রাজ্যের উপর তার নির্ধারিত করুণায় খানের নাম মহিমান্বিত হোক, এবং এখানে নির্দেশিত বিধান যারা অমান্য করে তাদের মৃত্যু হোক এবং তারা সম্পূর্ণ ধ্বংস হোক। এর নিচে খচিত ছিল সিপাহসালারের কর্তব্য ও ক্ষমতা এবং তার সুখ সুবিধা। তার প্রাপ্য সুযোগ সুবিধার মধ্যে ছিল তিনি যখন প্রকাশ্যে ঘোড়ায় সওয়ার হয়ে চলবেন তখন তার পদমর্যাদা ও কর্তৃত্বের নিদর্শন হিসাবে তার মাথায় ধরা হবে একটি ছাতা। তিনি সবসময় রূপার কুর্সিতে বসবেন।